75 মিনিটের বদলে মেরে কেটে 16 মিনিট। প্রশাসনিক ও রাজনৈতিক সভা মিলিয়ে অন্তত 75 মিনিট নদিয়ার তাহিরপুরে দুই মঞ্চে থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু আবহাওয়া বাম পশ্চিমবঙ্গ সফর তাকে সেরে ফেলতে হলো মাত্র 16 মিনিটে, তা কলকাতা বিমানবন্দরে বসে ফোনে ভাষণ দিয়ে। মোদী শনিবারের সভা থেকে বিধানসভা ভোটের প্রচারের শিঙা বাজিয়ে দেওয়া হবে এমনই পরিকল্পনা ছিল রাজ্য বিজেপির, কিন্তু আবহাওয়া বিভ্রাটে গোটা পরিস্থিতি গোলমেলে হয়ে যায়। তাহিরপুরে জনসভায় অপেক্ষা করছিল বিশাল ভিড়, মঞ্চে অপেক্ষা করছিলেন রাজ্য বিজেপির তাবড় নেতারা, কিন্তু মোদী তাদের কাজ পর্যন্ত পৌঁছতেই পারলেন না। তাহিরপুরে জমায়েতে মোদীকে দেখতে পাইনি, গলা পর্যন্ত শুধুমাত্র শুনেছেন। ভাষণের শুরুতেই অবশ্য সে বিষয়ে মোদী ক্ষমা প্রার্থনাও করেছেন। সভাস্থলে যাওয়ার পথে যে বিজেপি কর্মীরা রেল দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারকেও সমবেদনা জানান, কিন্তু সে ঘোলে দুধের স্বাদ যে মেটেনি তা বলা বাহুল্য। রাজ্য বিজেপি নেতারা যে আশাহত তা তারা গোপন করেননি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যেমন বলছেন, আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রী তাহিরপুরে পৌঁছতে পারেননি, তাতে আমরা কষ্ট পেয়েছি, আমাদের কর্মীরাও আশায় ছিলেন। তবে পাশাপাশি সুকান্ত জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে তাদের মধ্যে আবার পাওয়ার আশা তারা ছাড়েননি। তার কথায় প্রধানমন্ত্রী নিজেও বলে গিয়েছেন যে তিনি আবার আসবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নদিয়ার মাটিতে নদিয়ার মানুষের মাঝেই আসবেন, ফলে তাকে শীঘ্রই আবার আমরা নদিয়াতে দেখতে পাবো বলে আশা রাখছি। এ মন্তব্য করছেন বিজেপির নেতৃত্বরা, কিন্তু প্রশ্ন কোন জায়গায়? প্রশ্ন সেই 16 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্যগুলো রেখেছেন সে বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি রাজ্য সরকারকে হিট করা, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিট করা এবং তার সঙ্গে বিশেষ করে অনুপ্রবেশকারী ইস্যুতে আবারও সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক সেই বিষয়, সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসও হাত পা বেঁধে নিজেদের কাছে বসে নেই, তারাও সমপাল্লায় একই সঙ্গে উত্তর দিয়েছেন। অনেকগুলো বিষয়ের দিকে আলোকপাত করেছে তৃণমূল কংগ্রেসও, প্রেস বাইট দিয়েছেন এবং তার সঙ্গে সরাসরি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কুণাল ঘোষ পর্যন্ত তাবড় বক্তব্য রেখেছেন। ঘটনাচক্রে এর আগেও একাধিকবার আবহাওয়ার কারণে বিজেপি নেতাদের পশ্চিমবঙ্গ সফর ব্যাহত হয়েছে, হয়েই থাকে। একবার অমিত শাহ শিলিগুড়িতে পৌঁছতে পারেননি, মোদী নিজে একবার বাগডোগরা থেকে সিকিম যেতে পারেনি। এই ঘটনা প্রথমবার নয়, কিন্তু এবার রাজনৈতিক জায়গা আরো বেশি পরিমাণে বেড়েছে। তার কারণ সামনেই 26-এর বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। না, হঠাৎ করে চলে এসেছে প্রধানমন্ত্রী এমনটা কিন্তু নয়। 20 ডিসেম্বর পূর্ব পরিকল্পিত ঘোষণা, তারপরেও প্রধানমন্ত্রী গন্তব্যে পৌঁছতে পারলেন। আর ঠিক সেখান থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আর ঠিক এখানে সরাসরি কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অডিওতে ঠিক কি বার্তা দিলেন সেটা একবার আপনাদের সামনে রাখছি। প্রথমে যে বক্তব্য রাখবো, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বক্তব্য রেখেছেন, দেখুন। ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लग। শুনতে পেলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন। অনুপ্রবেশ ইস্যুতে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উল্লেখ করেছেন যে তাকে আটকানোর কথা বলা হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। না, এটা হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এমনটা কিন্তু নয়। চুচুড়ার ছবি সরাসরি যেমনটা আমরা দেখতে পেয়েছি, চাঁচলের ছবি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে পরেই বিভিন্ন সময় গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। না, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে যে এমন দেওয়া হয় এমনটা কিন্তু নয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় তার সভা চলাকালীন অবস্থায় অনেক সময় বিজেপি কর্মীরাও এরকম গো ব্যাক স্লোগান দিয়ে থাকেন। অনেক সময় রাজ্যপালকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়। এ রাজ্যের বুকে গো ব্যাক স্লোগান এই বিষয়টি অত্যন্ত সাধারণ হয়ে গিয়েছে। আর ঠিক এখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উল্লেখ করেছেন, এ রাজ্যের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কিন্তু অনুপ্রবেশকারীদের গো ব্যাক স্লোগান দেওয়া হয় না। পাল্টা সরাসরি কুণাল ঘোষ কি বলেছেন এই অনুপ্রবেশ ইস্যুতে সেটাও একবার আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে সরাসরি এই বিষয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করবো। যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রিয়া দে মল্লিক, তৃণমূল সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় প্রিয়ন্তী রয়, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় ডক্টর তাপস প্রামাণিক,
রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত এবিএসকে নিউজে অঞ্জনের শোতে। আমি প্রথমেই চলে যাব সরাসরি রিয়াদির কাছে। রিয়াদি, আজ যে ঘটনার সাক্ষী থাকলো বাংলা, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 তারিখে আসবেন, এটা পূর্ব পরিকল্পিত ঘোষণা, কিন্তু তা সত্ত্বেও বারংবার রাজ্যের বুকে প্রধানমন্ত্রী আসছেন, নরেন্দ্র মোদী ভুলে যান, প্রধানমন্ত্রী আসছেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সমর্থন করেন? দেখো অঞ্জন, আমাদের বাংলা একটা প্রবাদ আছে, নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাটি। আজকে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে 3টে প্রাণ উনি কেড়ে নিলেন। মুর্শিদাবাদ জেলা থেকে আসছিল বিজেপি সমর্থক, রেলের কাটা পড়ে তারা মারা গেছে। আজকে তুমি বললে যে মাননীয় প্রধানমন্ত্রী 16 মিনিটের উনি বক্তব্য রেখেছে, কোথাও কি আমরা দেখেছি যে তাদের জন্য তাদের আত্মার শান্তি কামনা করছি? আমি এখানে তাদের আত্মার, আমি একজন তৃণমূল সমর্থক হয়ে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। সে হতে পারে যে কোনো দলের সমর্থক, কিন্তু মৃত্যুবরণ করলে সেটা রাজনীতির ঊর্ধ্বে চলে যায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তো পারতেন তার এই 16 মিনিটের জন্য কয়েক সেকেন্ড সময় বার করে তাদের জন্য একটু সমবেদনা জানাতে, সেটা তিনি করেননি। আজকে উনি নিজের মুখে প্রকাশ করলেন, উনি গো ব্যাক মোদি এটা প্রকাশ করলেন। আজকে আমাদের টিভি নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে কুয়াশার জন্য নাকি ওনার চার্টার ফ্লাইট বা ফ্লাইটটা নামতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি কুয়াশার জন্য, নাকি সেটা ধোঁয়াশা রেখে দিল যে ওনার কাছে খবর চলে গেছে যে গো ব্যাক মোদির জন্যই উনি আজকে নদিয়াতে ঢুকতে পারেনি, বা মতুয়ার ওখানে সম্প্রদায় উনি যেতে পারেনি, কারণ মতুয়ারা গো ব্যাক মোদি দিয়েছিল। গো ব্যাক স্লোগানকে সমর্থন করেন? আজকে বাংলার মানুষ গো ব্যাক স্লোগান দিয়েছে, কোনো রাজনৈতিক দলের হয়ে ওখানে গো ব্যাক মোদি লেখা ছিল না। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে বিজেপিকে চাইছে না, তারা চায় যে বাংলায় তৃণমূলই বিরাজ করুক, কারণ বিজেপি বাংলার কখনো ভালো চায় না। তারা বাংলাকে সবসময় অপমান করে এসছে, সবসময় বাংলাকে বদনাম করে এসছে, বাংলার প্রাপ্য টাকাটাও তারা পর্যন্ত দিচ্ছে না। এবং যিনি মতুয়া গড়ে যাবেন, সেই মতুয়াদের নামটা এসআইআর থেকে ঘাটাং করে তিনি কেটে দিয়েছেন। মতুয়া 5% মাত্র, 95% মতুয়া বাদ দিয়ে দিয়েছে এসআইআর এর তালিকা থেকে। তাহলে মতুয়ারা কেন ওনাকে সাদরে গ্রহণ করবেন? এই যে সুন্দরভাবে আপনারা পলিটিক্সটা করেন, আপনারা বেশ সুন্দরভাবে পলিটিক্সটা করেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই। আপনারা যারা এরকম অনেক পলিটিক্স করেন, সে তৃণমূল হোক, বিজেপি হোক, বা কংগ্রেস, সিপিআইএম, যেই হোক না কেন, এই পলিটিক্সটা আমার খুব সুন্দর লাগে। এই যে আপনি সুন্দরভাবে বলে দিলেন যে মতুয়াদের নাম বাতিল হয়েছে, আপনারা তো চাইলে এটাও বলতে পারতেন যে এসআইআর এ সরাসরি যেটা বলা হয়েছিল, নির্বাচন কমিশন যেটা বলেছিল, এই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে না পারলে এসআইআর থেকে নাম বাতিল হবে, এবং সেক্ষেত্রেও পাল্টা এটাও বলা হয়েছিল নাম আবার তোলাও যাবে কিছু প্রসিডিওরের মারফত। এটাও আপনারাও জানেন, এমন নয় যে আমি বলার পরে আপনারা জানেন আপনারা। তাহলে আপনারা বলতেই পারতেন যে নির্বাচন কমিশন আর বিজেপি সেম নয়, এ জায়গাতে নির্বাচন কমিশন আর বিজেপি সেম নয়, এটা তো প্রমাণিত হয়ে গেল। তারপরেও কেন আপনারা বললেন যে মতুয়াদের কথা শুধুমাত্র আপনারা ভাবছেন, বা মতুয়াদের কথা বিজেপি ভাবছে না? দেখো, আমাদের এর আগে বলা হয়েছিল কি আধার কার্ড ম্যান্ডেটরি। আধার কার্ড সব থেকে একদম প্রাইমারি স্টেজে রয়েছে, আধার কার্ড ম্যান্ডেটরি। আধার কার্ড একটা নাগরিকত্বের প্রমাণ। আজকে আমরা যখন নতুন যাদের আধার কার্ড হচ্ছে, সেই আধার কার্ডের উপরে বড় বড় করে লেখা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, বা আধার কার্ড আইডেন্টিফিকেশনের প্রমাণ নয়। তাহলে মতুয়ারা যে 11টা ডকুমেন্ট তাদেরকে দেখাতে হবে, তার মধ্যে আধার কার্ডটা কোথায় গেল? আজকে বিজেপি বলছে এই ডকুমেন্ট প্রধান, কালকে বলছে অন্য ডকুমেন্ট বানাতে হবে। মানুষ কোথায় যাবে? মানুষ পুরো পাজল হয়ে গেছে। আজকে মতুয়াদের ভোটে যখন 2021-এ মাননীয় নরেন্দ্র মোদী যখন এসেছিলেন মতুয়ার ওখানে দেখা করতে, সেখানে বড়মার কাছে দেখা করতে, উনি অনেক আশ্বাস দিয়েছিলেন মতুয়াদের উন্নয়ন করার জন্য। আজকে তিনি মতুয়াদের জন্য কিচ্ছু করেননি। আজকে মতুয়াদের ভোট নিয়েও তো তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজকে ওখানে শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে তো জিতেছে। আজকে তাদের মতুয়াদের কাছে যেই ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের নিরপেক্ষেই তো মতুয়াদের ভোটে তিনি জিতেছেন। আজকে তিনি মতুয়াদের বাদ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এই মতুয়া প্রসঙ্গে ঠিক কি বক্তব্য রেখেছেন একবার আপনাদের সামনে রাখছি, তারপর প্রিয়ন্তীর কাছে আসছি। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত,
বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত, মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। তবে কি তুরুপের ত্রাস বা তুরুপের তাস কোনটা বললে সঠিক হবে? অন্তত মতুয়া নিয়ে যা হচ্ছে, মতুয়া নিয়ে রীতিমতো দড়ি টানাটানি, কখনো বা তৃণমূল করছে, কখনো বা বিজেপি করছে। এ পর্যায়ে সরাসরি মতুয়া যে তুরুপের তাস, এটা বলতে হয়তো আর বলার অবকাশ থাকে না। আমি ঠিক এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব প্রিয়ন্তীদির কাছে। প্রিয়ন্তীদি, কি বলবেন, মতুয়া নিয়ে দড়ি টানাটানিতে কে জিতবে? আনমিউট করুন প্লিজ, অডিও আনমিউট করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা। যখন মতুয়া শব্দ নিয়ে উঠলো, তখন আমি একটি মতুয়া ঘরের মেয়ে, এবং আজকে প্রধানমন্ত্রীর যে সভা ছিল, যদিও প্রাকৃতিক গোলযোগের কারণে তিনি সেখানে পৌঁছাতে পারেননি, কিন্তু তিনি দিল্লি থেকে উড়ে এসেছেন এবং সভাস্থলে যাওয়ার জন্য তার সমস্ত প্রচেষ্টা ছিল আমরা জানি, কিন্তু সেখানে হেলিকপ্টার নামতে পারেনি ওয়েদারের জন্য, ওনাকে ফিরে আসতে হয়। দমদম বিমানবন্দরে বসে উনি যে বার্তাটি দিয়েছেন, সেই বার্তাগুলো আমি ছোট্ট করে একটু বলে দিই। কুণাল বাবু বলছেন যে পুরোটাই দিশাহীন, আবার তিনি বলছেন উদ্দেশ্যপ্রণীতভাবে এই বার্তা দিয়েছেন। এবার এই দিশাহীন আর উদ্দেশ্যপ্রণীতভাবে যদি বলতে যাই, তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে যে মতুয়া থেকেই আমি শুরু করি। যে মতুয়াদেরকে ভোট ব্যাংকের কথা বলা হচ্ছে, যে মতুয়াদের দড়ি টানাটানিতে জিতবে কারা বলা হচ্ছে, স্পষ্ট করে বলে দিই, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার মতুয়াদেরকে ভারতীয় সমান পরিচয়ে সসম্মানে বাঁচার অধিকার দিয়েছে সিএ এর মাধ্যমে, এবং এর বিরোধিতা করছে কারা? তৃণমূল কংগ্রেস। যদি মতুয়াদের নিয়ে এতই প্রেম থাকতো, যদি মতুয়াদের প্রতি এতটাই ভালোবাসা থাকতো, যদি সত্যি ভোট ব্যাংক মনে করতেন, যদি সত্যি উন্নয়ন করতে চাইতেন, তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি এই সিএ এর বিরোধিতা করতে পারতেন না। কারণ এই সিএ মতুয়াদের বেঁচে থাকার আত্মসম্মান, ভারতীয় হওয়ার আত্মসম্মান, সুতরাং এটা বিরোধিতা করতে পারতেন না। সুতরাং এটা স্পষ্ট হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস মতুয়াদের ভালো চায় না, বা মতুয়াদেরকে ভারতীয় মানে না, ভারতীয় করতে চায় না। এবার আসি, প্রধানমন্ত্রী আজকের সেই 16 মিনিটের বার্তার মধ্যে একটি কথা খুব পরিষ্কার করে বলেছেন, যে মতুয়াদের সেবা আমরা করব। কিন্তু আপনাকে একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সুভাষিস দত্ত, কংগ্রেস মুখপাত্র। সুভাষিস বাবু, আপনাকে স্বাগত এবিএসকে নিউজে অঞ্জনের সাথে। আমি ব্যাক করবো প্রিয়ন্তীদির কাছে। প্রিয়ন্তীদি, বলুন। তো প্রধানমন্ত্রী আজকের 16 মিনিটের বক্তব্যে মতুয়াদের জন্য খুব স্পষ্ট করে দিয়েছেন যে মতুয়াদের সেবা, নমশূদ্রদের সেবা ভারতীয় জনতা পার্টি করবে। পশ্চিমবঙ্গে সরকারে আসলে মতুয়া নমশূদ্রদের আরো উন্নয়ন হবে। সব থেকে বড় কথা, সিএ এর মতো আইন প্রণয়ন করে দিয়েছে। এর থেকে আর বড় পাওনা কি হতে পারে মতুয়াদের জন্য? তবে আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী যদি সামনে আসতেন, হয়তো মতুয়া সমাজ আরো একবার নিজের চোখে দেখতে পেতেন প্রধানমন্ত্রীকে। তবে সেটা যান্ত্রিক গোলযোগের জন্য যেতে পারে। যারা ইনসিডেন্ট নিয়ে বলছে রেল দুর্ঘটনার, তাদেরকে বলতে চাই, ওই ট্রেনটি অশ্বিনী বৈষ্ণব বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই চালাচ্ছিলেন না। প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, যেমন ভাবে দুর্ঘটনাও হয়ে থাকে, ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে বাস দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা, সবটাই হয়। কিন্তু তারা যারা এই অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলছে, তারা কেউ বলেনি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে অর্গান পাচার হয়ে যায়। বারাসাত হসপিটালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমরা জানি চোখ চুরি হয়ে গেছিল, মুখ্যমন্ত্রীকে আসার পথে রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ শুনতে হয়। মানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চূড়ান্ত লেভেলে নেমে গেলে সেই অভিযোগ মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান রাজ্যের, তাকে রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ শোনানো হয়। আপনি ভাবুন একবার, এই 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 অভিযোগটা একবার ভাবুন, যে প্রশাসনিক সে ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে নেমেছে। সুতরাং যারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন,
তারা নিশ্চয়ই বিজেপির কার্যকর্তা, বিজেপির সমর্থক, নিশ্চয়ই তাদের পাশে দল থাকবে। এবং প্রধানমন্ত্রী প্রথম বক্তব্যের দ্বিতীয় লাইনেই দুঃখ প্রকাশ করেছেন, এটাও আমি বলে দিই যারা এখানে রয়েছেন, কারণ একজন অস্বীকার করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকের বক্তব্য থেকে তিনি কি বলতে চাইলেন। জঙ্গলরাজ শব্দটি যারা বলছে তারা ভুল ব্যাখ্যা করছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি খুব ক্লিয়ার করে বলছি, যে বিহারে জঙ্গলরাজের বিরুদ্ধে ভোট দিয়েছে, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। এই বেশ, শব্দটাই ঠিক এই জায়গায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গলরাজ নিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন, অডিও বার্তা, সেটা একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगलराज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगलराज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते चाई बीजेपी ताई। বাঁচতে চাই বিজেপি তাই। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে জঙ্গলরাজ চলছে, বাংলায় জঙ্গলরাজ। আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো 1971-72 সাল, যখন লালু প্রসাদ যাদবের সময় চলছে, সেই সময়কে কার্যত বিহারের জঙ্গলরাজ বলে আখ্যায়িত করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিহার বিপুল মার্জিনে বিজেপিকে যেভাবে নিয়ে এসছে, বলা যায় এনডিএ কে যেভাবে নিয়ে এসছে, সেটা আবারও প্রমাণিত করে যে বাংলার মানুষ বিহারের ভোটের দিকে তাকিয়ে ছিল এবং বিহারের ভোটের যে সমীকরণ, সেই সমীকরণ বাংলার ক্ষেত্রে না খাটলেও বিহারের সমীকরণ বাংলার ক্ষেত্রে ফেলানোর চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা আর বলার অবকাশ থাকে না। পাল্টা সরাসরি কুণাল ঘোষ এই জঙ্গলরাজ প্রসঙ্গে কি বলেছেন সেটাও আপনাদের সামনে রাখছি, শুনুন। এর মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান, ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি না, শুধু রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এমন মন্তব্য করছেন এমনটা কিন্তু নয়। চন্দ্রিমা ভট্টাচার্য একেবারে সাংবাদিক বৈঠক করে এই ইলেকশন প্রসঙ্গে কি বক্তব্য রেখেছেন শোনাবো। নির্বাচন তো আগেও হয়েছে 20 সালে, ফলাফল তারপরেও কিন্তু বাংলায় সেই ফলাফলের ফল পাননি ভারতীয় জনতা পার্টি। 21-এও বিহারে দেখা গেছে ফল পাননি, বাংলার এই জায়গায় এসে তার ফল পাননি। আমরা বলতে চাই যে যাদের ওখানে নির্বাচিত করে ভাবছেন যে বিরাট কিছু পেয়েছেন আর গঙ্গা বয়ে যাবে, আমরা বলছি যে গঙ্গা যখন বিহারে বয় আবর্জনা সঙ্গে নেয়,
গঙ্গা যখন বিহারে বয় আবর্জনার সঙ্গে নেয়। অন্যদিকে কুণাল ঘোষ বলছেন বাংলা নাকি স্বর্গোদ্যান। আমি ঠিক এখান থেকে সরাসরি সুভাষিসদার কাছে চলে যাবো। সুভাষিসদা কি বলবেন, বাংলা স্বর্গোদ্যান? পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য দপ্তরে গিয়ে দাঁড়িয়ে থাকতো হাইকোর্ট বা আদালতের দরজা খটখটাতো। একটা বাংলা যদি স্বর্গদ্বার হতো না, তাহলে খালি ভাষায় মানুষকে ধরে রাখার রাজনীতি করতো। বাংলা যদি শহর হতো, বেকার ছেলেদের চাকরি মদ থেকে শুরু করে বিভিন্ন 2 লাখ টাকা করে ক্লাবে গিয়ে মানে ট্যাক্সের টাকা, সরকারের যে টাকা মমতা ব্যানার্জি ছাপায় না, আগ্রসী বলে টাকাই তো মমতা ব্যানার্জি দেয় না। এই টাকা আপনার আমার ইনডাইরেক্ট ট্যাক্স থেকে প্রাপ্ত টাকা, টাকার ইউটিলাইজেশন কোথায়? এখন যদি সরকারকে প্রশ্ন করি যে আপনি যেগুলোকে এত এত হাজার হাজার 40,000, 400, 500,000 কোটি টাকা যে দিলেন, তার পরিপ্রেক্ষিতে কতজন অ্যাথলেটিক উঠে এলো, ভারতবর্ষের আঙিনায় প্রধান সরকার উজ্জ্বল করলো, কতজন ক্লাব থেকে বড় বড় ফুটবল এসে দাঁড়ালো, যেটা ইন্ডিয়া খেললো ফুটবল খেলে ভারতবর্ষের পরিকাঠামো ফুটবলে ঠিক করলো, দাঁড়িয়ে গেল অ্যাথলেটিক দিক দিয়ে, খেলোয়াড়ি দিক দিয়ে, ক্লাব থেকে টাকা দেওয়াটা আমাদের পকেটের টাকা দিয়ে চেষ্টা করে ভোট ক্রয় করা। অনুরূপভাবে প্রধানমন্ত্রী দপ্তর না বললেই নয়, উনি তো জানি না কিভাবে বলেছেন টেলিফোনটারে বলছেন না, নিজের কথা বলছেন, উনি নিজের কথা বলছেন, কানে টেলিফোনটা লাগানো থাকে, বক্তব্য রাখেন, আমরা দেখে থাকি। যাই হোক, উনি এখন বাংলা দখলের জন্য নির্বাচন কমিশনারকে ম্যানেজ করে এফআইআর করেছেন। অনেক প্রকৃত ভোটারদের লিস্টে নাম পাওয়া যাচ্ছে না, আমরা ইতিহাস দিয়ে পাচ্ছি না, যেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে তারা ভোটার। জানি না ওনারা নির্বাচন কমিশনকে যে পশ্চিমবাংলা জয়লাভ করার চেষ্টা করেছে কিনা, সেটা একটা চেষ্টা করছে। আর ভারতবর্ষের রাজনীতিতে যেভাবে ইকোনমিক আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আর ঋণ নিয়ে বিশ্ব বাজারে ভারতবর্ষ একটা করে দাগ আপ করেছে, প্রত্যেকটা ভারতবাসীর মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। উনি আবার কি সভ্যতা আসলে রাজনীতি যেটা হচ্ছে একটা বাইনারি পলিটিক্স চলছে, যে জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোন গীতা পাঠ নয়, কোন কোরআন পাঠ নয়, কোরআন গীতা ধর্মের কথা মনে ধরে আজকে সংবিধান পাঠ করে এলাম। সংবিধান পাঠটা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আর্য যা আছে সবাই মিলে আজকে কলকাতা রাজপথে রানী রাজধানী রোডে প্রদেশ কংগ্রেসের ডাকা সংবিধান পাঠ করলাম, যাতে মানুষ সংবিধানটার কথা সুভাষিসদা সংবিধানকে মানুষ ঠিক এগিয়ে যেতে। সব ঠিক। দেখুন, যদিও বা আজকে প্রসঙ্গ এটা নয়, তাও আমি আপনাকে একটু জানতে চাইবো আপনার থেকে, বাংলাদেশের ঘটনার সঙ্গে আপনারা অতপ্রতভাবে নিশ্চয়ই ওয়াকিবহল শুনেছেন। গতকালকের ঘটনা, আমি আলাদা করে কিছু বলতে চাইছি না, নামটা নিশ্চয়ই আপনি জানেন, নামটা শুধুমাত্র নামটা নিয়েই বলবো, গোপাল। যদি খুব ভুল না হয়, হয় গোপাল নয় চন্দন, আমি একটু রিকল করতে অসুবিধা হচ্ছে। আমি বলছি এ জায়গাতে যে ব্যক্তিটিকে পুড়িয়ে মারা হলো, এটাকে আপনারা সমর্থন করেন? একবার বলতে পারবেন এই ব্যক্তিটিকে কারা মেরেছে? বাংলাদেশের ঘটনা নিশ্চয়ই আপনি ওয়াকিবহল, গতকালকের ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন বা দেখেছেন। সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া ওইটা বলছেন না, আরো এই একজনকে পুরোপুরি এক প্রকার মেরে তাকে উল্টো করে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, শুনেছেন? না, এর একটা কারণ রয়েছে। আপনি যেমনটা বললেন এক্ষুনি, যে সংবিধান পাঠ করে এসছেন এবং তার সঙ্গে ধর্মের রাজনীতির কথা আপনি বলছেন। বাংলাদেশ একেবারে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, ক্রমাগত বাংলাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন হুঙ্কার দিচ্ছে, নর্থ ইস্ট নিয়ে হুঙ্কার দিচ্ছে। সেই জায়গাতে বাংলাতে ইতিমধ্যে আপনারা কেউ বলছেন হিন্দু, কেউ বলছেন মুসলমান, কেউ বলছেন সংবিধান, এই সব কিছুর মাঝে কোনো এক জায়গায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে না বলে মনে করেন নাকি? না না, সাধারণ মানুষ সংবিধান বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হচ্ছেন না? হিন্দু মুসলমান ধর্মীয় বের করার জন্য বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন না, আমরা তো
ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় এত বছর আছি, হুম। আমরা হিন্দু মুসলমান কখনো কখনো অপরের অপরাধে কখনো চেষ্টা পালন করতে না পশ্চিমবাংলায়। দিদিমণি এসে যেদিন থেকে হিজাব করে নামাজ পড়তে শুরু করেছিলেন, সেদিন থেকে যেন একটা ধর্মীয় মেরুকরণ শুরু হলো। অনুরূপ ভাবে আমি একটা কথা বলি, রাম রাম কিন্তু রাস্তায় চলে এসছে। রাম কোনো বিজেপি পার্টির নেতা বা মন্ত্রী নয়, কখনো বিজেপি পার্টির কোনো সভাপতি বা কিছু না। রাম একজন দেবতা, রাম একজন কোনো কারণে অডিও ল্যাক করছে। আমি এখানে সরাসরি চলে যাবো তাপস বাবুর কাছে। তাপস বাবু, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে বলছেন জঙ্গলরাজের কথা, অন্যদিকে কুণাল ঘোষরা বলছেন স্বর্গোদ্যান। কোন বিষয়কে সাধারণ মানুষ সত্যি বলে মনে করবে বলে আপনি ভাবছেন? দেখুন, সাধারণ মানুষ এখন বেসিক্যালি কিন্তু কনফিউজড যে কোন দিকে যাবে। একটা তো তাহলে আমার প্রশ্ন ধর্মের একদম ব্যাপার সঠিক আছেই। ছিল। না, আপনার প্রশ্ন একদমই সঠিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে প্রধানমন্ত্রী যেরকম বলছেন যে এটা জঙ্গল রাজ, দেখুন জঙ্গল রাজ বলতে এর আগেও আপনি বলেছেন যে বা আমিও যেটুকু জানি যে বিহারে লালু প্রসাদের যে সময়টা, সেই সময়টাকেই জঙ্গল রাজ বলা হয়। এবং আমিও লাস্ট কয়েক বছর এই পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ অবস্থায়। কিন্তু এই জায়গায় শাসক দলকে আমি একা দায়ী করতে পারছি না। এর জন্য দায়ী কিন্তু এই মানে আমাদের কেন্দ্র সরকার কম নয়। তার কারণ হচ্ছে দেখুন, জঙ্গল ল অ্যান্ড অর্ডার যেমন নেই, তেমনি আমাদের এই কলকাতা হাইকোর্ট হোক বা বিভিন্ন সময় সিবিআই অর্ডার বা ইডি অর্ডার, কতগুলো তদন্ত চলছে। আগে মানুষ সিবিআই এর নাম শুনলেই একটা ভয়ে কাঁপতো, আর এখন এই রাজ্যে মুড়ি মুড়কির মতো লাস্ট 2 বছর 3 বছরে সিবিআই দেওয়া হয়েছে। সেই সারদা নারদা থেকে শুরু করে আরজি করের অভয়া কেস, দেখবেন যে কোনো তদন্ত শেষ পর্যন্ত যায় না। ওই যে যেমন কালীঘাটের এই কাকুর কণ্ঠস্বর, আজও সেই কণ্ঠস্বর মেলাতে পারেনি। জয়ৈক অভিষেক ব্যানার্জি, তার আজও আমরা জানতে পারিনি। এই যে সমস্যা হচ্ছে, মানুষ যেমন শাসক দলের উপরে ভরসা রাখতে পারছে না, এবার উল্টো দিকে কে আছে? উল্টো দিকে বিরোধী বলতে এদিকে কংগ্রেসেরও সেইভাবে অস্তিত্ব নেই, সিপিআইএম এরও নেই, একমাত্র বিজেপি বিরোধী দল। কিন্তু সেই বিরোধী দল বারবার আসে, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য যে কথাটা বললেন, যে সত্যিই তো তারা বিজেপি কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারছে না। তার কারণটাই হচ্ছে কোনো না কোনো অংশে ওই যে সেটিং এর যে থিওরিটা বলে, সেটা এখন মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সেটিং থাকলেও থাকতে পারে। না হলে দেখুন একের পর এক সিবিআই তদন্ত হয়, ইডি তদন্ত হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই তদন্ত যে কোথায় মানে একটা টাইমের পরে বন্ধ হয়ে যায় বোঝা হয় না। ভোটের আগে আসলে একটু অ্যাক্টিভ হয়, আবার ভোট চলে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত সেই মাথা কোনোদিনই ধরা যায় না। যেমন হচ্ছে বিজেপির মানে আমাদের বিরোধী দলেরই সাংসদ, আগে যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি নিজেও এইটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। এইবার হচ্ছে যে প্রধানমন্ত্রীরও দায়িত্ব ছিল যে এই যে সিবিআই বা ইডি বা এনআইএ যে তদন্তগুলো করাচ্ছে, সেই তদন্তগুলো কিন্তু সঠিকভাবে করানো উচিত ছিল। শুধুমাত্র জঙ্গল রাজ বলে দিলেই তো হবে না। জঙ্গল রাজ বলার সাথে সাথে তাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব পড়ে যে এই সমস্ত কেসগুলোর সমাধান করা। আজকে যদি এই সমস্ত কেসগুলোর যদি সঠিকভাবে তদন্ত হতো, তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করতে পারতো। এবার মানুষ ঘুরে ঘুরে সেই বিশ্বাস করতে পারছে না। আবার শাসক দল বা অন্যান্য বিভিন্ন দলের এই সময় একটা বড় সমস্যা এসআইআর নিয়ে বিরোধিতা করছে। কেউ বলছে এসআইআর করলে এটা হবে ওটা হবে। কিন্তু দেখুন, বাংলাদেশে আপনি যেটা টানলেন যে ঘটনাটা আমি বলি, বাংলাদেশে এই ওসমান হাদি যে 12 তারিখে গুলিবিদ্ধ হয়েছিল এবং গত পরশুদিন শুক্রবার। রাতে বা যা মারা যাওয়ার পরে18 তারিখ। ওসমান হাদি যখন সিঙ্গাপুরে মারা গেল, তারপরে কি হলো? প্রথমে মিডিয়া হাউস প্রথম আলোকে জ্বালিয়ে দিল, সেখানে লোকজনগুলো তাদেরকে ক্রেন দিয়ে বের করতে হয়েছে। তারপরে ডেইলি স্টার, এবং তারপরে একটি হিন্দু ছেলে, সেই হিন্দু ছেলেকে কি করা হলো? দীপু দাস, যাকে হচ্ছে মানে কোঅপারেটিভ। ধর্ম ঠিক। অবমাননার দায়ে ব্লাসফেমি অ্যাক্টের আন্ডারে তাকে কি করলো? কিছু লোক তাকে মারধর করে জীবন্ত অবস্থায় উল্টো করে টাঙিয়ে আগুন ধরিয়ে দিল। এবং কিছু লোক দেখবেন এমন নয় যে কয়েকজন মারছে আর বাকি লোকগুলো মোবাইলে ভিডিও করছে উইথ সেলফি। মানে কতটা ডেঞ্জারাস উল্লাস অবস্থায় চলছে। এই জায়গায় এসআইআর কেন ইম্পর্টেন্ট? দেখুন, শাসক দল যেটা দাবি করছে বা অন্যান্য দল দাবি করছে যে সময় বাড়ানো, অবভিয়াসলি সময় বাড়ানো যেতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের খাতিরে এই মোমেন্টে কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশ
দেখবেন যে এই এশিয়ান সাবকন্টিনেন্টে বেশিরভাগ দেশ কিন্তু আনস্টেবল অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া। আর বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সব থেকে ভয়ানক, মানে সব থেকে যদি বেশি প্রবলেম তৈরি হতে পারে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরে। কারণ অলরেডি এই ওসমান হাদির মৃত্যুতে যারা দায়ী, যারা গুলিবিদ্ধ হয়েছে, বাংলাদেশ একটা পলিটিক্স খেলার চেষ্টা করছে যে তারা নাকি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে। দেখুন, এই এসআইআর শুরুর পর থেকে পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশিরা ছিল তারা যেখানে বাড়ি ফিরে যাচ্ছে, মানে বাংলাদেশে ফিরে যাচ্ছে, যেখানে সিকিউরিটি টাইট, অ্যাট দ্য সেম মোমেন্ট বাংলাদেশ প্রশাসন কি করার চেষ্টা করছে, ইন্ডিয়ার উপরে চাপ তৈরি করছে। তো এই অবস্থায় তো এসআইআরটা অত্যন্ত মানে দরকার। তার কারণ হচ্ছে বাংলাদেশের এখন যে পলিটিক্স চলছে, আওয়ামী লীগকে অলরেডি শশীবাবু নিষিদ্ধ আসবো। করেছে এবং আওয়ামী লীগকে মানে অলরেডি নিষিদ্ধ করেছেন। এখন বিএনপি একটা ইলেকশন চাইছে, কিন্তু খালেদা জিয়া তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার ছেলে বাংলাদেশে ফিরতে চাইছে। এর মতো অবস্থায় জামাত আর এনসিপি, জামাত বা এনসিপি, মানুষ যদি আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগের এখনো একটা ভোট ব্যাংক রয়েছে, তারা যদি আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করায় ভোট না দিতে পারে, তাহলে সেই সমস্ত মানুষগুলো কিন্তু মন্দের ভালো হিসাবে বিএনপি কে ভোট দেবে। তো বিএনপি জিতবে, জামাত শিবির কিন্তু জিততে পারবে না। তো সেক্ষেত্রে এনসিপি এবং জামাত তাদের কিন্তু তারা চাইছে এই নির্বাচনটা বানচাল করতে। যখনই নির্বাচনটা বানচাল করতে চাইছে, এদের একটাই শর্ত, সেটা কি, বাংলাদেশের মানুষের মনে ঢুকিয়ে দিয়েছে অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট বা ন্যারেটিভ দেয়া। ওখানে এখন যদি কেউ এই নেতা হতে চায়, ওসমান শুধু হাদি ইন্ডিয়া। পর্যন্ত একের পর এক অ্যান্টি ইন্ডিয়া বিভিন্ন রকম মতামত রেখেছেন। দেখুন, ওসমান হাদি তো হচ্ছে জামাত শিবির, যেটা হচ্ছে কি বলবো, ওই সুপারি কিলারের মতো। মানে বাংলাদেশে যে ভাঙচুর, যে চাঁদাবাজ, যে নৈরাজ্য, এগুলো হচ্ছে ওই জামাতের কাছ থেকে তারা। এই ওসমান হাদি উঠলো কখন, যে আগের বার যখন শেখ হাসিনাকে সরিয়ে দিল, মানে সেখান থেকে তারপরেই কিন্তু ওসমান হাদি উঠে আসলো এবং আস্তে আস্তে নেতা তৈরি হলো। এই মতো অবস্থায় ওদের যে ৮ আসনে ওসমান হাদির কিন্তু এবার 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে চলেছে, সেখানে তার দাঁড়ানোর জন্য টিকিট ফিক্স হয়ে গেছিল। এই মোমেন্টে তার যা উল্টো দিকে বিএনপিতে দাঁড়াতো কিন্তু মির্জা আব্বাস, সেই মির্জা আব্বাসের এগেনস্টে কিন্তু অ্যালিগেশন দেওয়া খুব একটা সহজ হতো না। এই মতো অবস্থায় ন্যারেটিভটা ক্রিয়েট কি হলো, যে আপনি এই ওসমান হাদিকে মেরে দিলেন, ইন্ডিয়ার উপরে দায়টা চাপিয়ে দিলেন, এবং 12ই ফেব্রুয়ারি যে ভোট, সেই ভোটটা কোন রকম ভাবে যাতে ক্যান্সেল করা যায়। কারণ ইউনূস এরা চায় না যে এই সময় ভোট হোক, জামাতও চায় না, ইনক্লুডিং যদি আপনি দেখেন বিএনপি শুধুমাত্র হয়তো ভোটটা চাইছে, বাকি আর কেউ কিন্তু বাংলাদেশে ভোট চাইছে না। আর এনসিপি হচ্ছে ওই বাচ্চা বাচ্চা ছেলেপুলে, যাদের এখন একটা কলেজ চালানোর মতো ক্ষমতা নেই, যাদের সেই ব্রেন তৈরি হয়নি, তাদের হঠাৎ করে এই ক্ষমতা পেয়ে তারা ভাবছে যে আমাদের তো সময় দরকার, আমরা যদি এখন ভোট ব্যাংক তৈরি করতে যাই, তাহলে এখন ভোট হলে আমরা জিততে পারবো না। না হলে ওদের হাসনাত আব্দুল্লাহ যে কি বোঝে, সে হঠাৎ করে বলছে আমরা 7 সিস্টারকে আলাদা করে দেবো। মানে যে একটা কলেজ চালানোর ক্ষমতা হবে কিনা, সে বলছে 7 সিস্টারকে ভাগা করে দেবো, মানে ভারত থেকে আলাদা করে দেবো। মানে কতটা সাহস! মানে ওরা বিভিন্ন ভাবে সাহস উস্কানি বলতেন না, দিচ্ছে দুঃসাহস। ভারত যাতে যুদ্ধ করে। এই যে মানে ওরা এটুকু বোঝে না যে আমরা কাদের সাথে লড়াই করছি। আমরা বেশ যদি বেশ, আমি ঠিক এখান থেকে সরাসরি সুভাষিস বাবুর কাছে চলে যাবো। সুভাষিস বাবু হাত তুলছেন, আমি বাকিদের কাছেও যাবো। সুভাষিস বাবু, আমি কেন হঠাৎ বাংলাদেশ প্রসঙ্গে তাপস বাবুকে এতক্ষণ বলতে দিয়েছি, তার একটা বিশেষ কারণ রয়েছে। তার কারণ, এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বলে যাচ্ছেন যে জঙ্গলরাজ চলছে, এই সব কিছুই ইন্টারলিঙ্ক। তার কারণ, বাংলাদেশ থেকে ক্রমাগত হুঙ্কার আসছে ভারতের দিকে, যে ভারত বিশেষ করে বাংলা তারা চাইলেই নাকি দখল করে নিতে পারেন। শুধু তাই নয়, 10 দিনে কলকাতা দখল করে নেব, এই মন্তব্য হঠাৎ করে দিয়েছেন এমনটা কিন্তু নয়। বাংলাতে ক্রমাগত তারা ইনজেক্ট করবার চেষ্টা করছেন। আর ঠিক এ জায়গায় এসআইআর এতটা তাৎপর্যপূর্ণ হওয়া সত্ত্বেও এত বিরোধিতা কেন? শুভাশিস দা। জানেন তো বিষয়টা হলো, মহাত্মা গান্ধীর যে প্রেরণা, একটু আগেই বললাম আজকে আমরা সংবিধান পাঠ করে এলাম। দেখুন, আপনার প্রেক্ষিত গুলো একটু দেখুন। পাকিস্তানকে সেনাবাহিনী দখল করে নিতে পারে, বাংলাদেশকে সেনাবাহিনী দখল করে নিতে পারে, কিন্তু ভারতবর্ষকে সেনাবাহিনী দখল করতে পারে না। কেন পারে না? ডিউ টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধান কখনো সেনা প্রধানকে এই মান্যতা দেয় না যে আপনি ভারতবর্ষের একটা
গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি সরকারকে অবলুপ্ত করে, ডিস্ট্রয় করে দখল করতে পারে। এইটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ভারতবাসীকে দিয়ে গেছে যে আপনি কে পাচ্ছেন, আপনার গণতন্ত্র কে পাচ্ছেন, আপনি সরকারের বিরুদ্ধে দেশের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, আপনি সরকারের ভুল ত্রুটি জানাতে পারেন, এই মান্যতা আপনাকে সংবিধান দিয়েছে। এবার আপনি বাংলাদেশ কিভাবে আমাদের প্রতিবেশী যে পাকিস্তান, যে দুটো দেশ কখনো প্রধানমন্ত্রীকে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে জেলের মধ্যে কারাবাস করিয়ে দিচ্ছে, কখনো জেল মৃত্যু হয়ে যাচ্ছে, এবং সেখানে কখনো দেশের সরকারের চালিকা করতে চলে আসছে। অনুভবে বাংলাদেশে এগুলো হচ্ছে এটা একটা জায়গা। আমার ভিত্তিতে কোন হত্যা আমরা সবসময় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সবসময় এগুলোকে কন্ডেম করেছি, এর সবসময় বিরোধিতা করেছি। কারণ স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে গেলে তার একটা ভালো মানুষ, একটা ভালো ছেলে, যখন সে পরিচয়, তার প্রাকৃতিক পরিচয়, তার বাড়ির ক্রিয়েচার, তার বাড়ির শৃঙ্খলা সেখান থেকে তৈরি হয়। সেরকম ভারতের জাতীয় কংগ্রেসের তৈরি ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26 জানুয়ারি, যার অক্ষরে অক্ষরে ভারতবর্ষের মধ্যে এই বিশৃঙ্খলা আসার জায়গা নেই। এবার আমি প্রিয়ন্তীদের কাছে যাবো, প্রিয়ন্তীদের কাছে যাবো। প্রিয়ন্তী, এই এতগুলো ব্যাখ্যার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপিকে ভুল প্রমাণ করার যে চেষ্টা চলছে, সে বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখো, চেষ্টা তো চলবেই রাজনৈতিক উদ্দেশ্য সফল করবার জন্য বা রাজনৈতিক ক্ষমতাকে কায়েম করবার জন্য, ধরে রাখার জন্য এই চেষ্টা চলবে। কিন্তু যে চেষ্টা করছে তারা এই চেষ্টায় ব্যর্থ হবে। কেন বলছি এই কথা আমি একটু ভেঙে বলি। এই যে এসআইআর প্রক্রিয়াটা, আমরা প্রত্যেকেই জানি, এখানে যিনি তৃণমূলের আছে, যিনি কংগ্রেসের আছেন, প্রত্যেকেই জানেন যে এসআইআর এর গুরুত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কতটা। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া আইন শৃঙ্খলার অবনতি এবং অনুপ্রবেশ, এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গে এসআইআর এর গুরুত্ব very important। এই এসআইআর সেই এসআইআর কে কায়েম করবার জন্য আপনি মানুষকে সময় দিচ্ছেন না কেন? বিএলওরা হত্যা মারা যাচ্ছে কেন? আমি একটা প্রশ্ন আপনাকে করছি, এসআইআরটা নিয়ে এত তাড়াহুড়ো করছেন কেন? এসআইআরটা কি ভোটের রাজনীতির জন্য? তাড়াহুড়ো এই কারণেই প্রয়োজন আছে, গতকালকের বাংলাদেশের পরিস্থিতি যেভাবে আজকে ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়েছে, যেভাবে সারা রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাতে এসআইআর এর প্রয়োজনীয়তা আরো এর আগে আমরা মণিপুরে দেখেছি কিভাবে মহিলাদেরকে উলঙ্গ করে তাদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছে। মণিপুরের ঘটনাও আমাদেরকে এখানে তুলে ধরতে হবে, মণিপুরে আমরা দেখেছি। বাহ, মণিপুর বাংলাদেশ সেম। মণিপুরের যা পারসেপশন, বাংলাদেশের পারসেপশন সেম। একদম, যার জন্য আমি বলছি যে এসআইআর কিন্তু শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না। সুতরাং রাজনৈতিক বিরোধিতা করে কি হবে? যদি কেন্দ্র সরকার কোন রাজ্যে করতে চায় সেটা হয়ে যাবে। আমরা কথা বলছি যে পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশ মানছেন না, কোনো অনুপ্রবেশকারী রাজ্যে নেই। অথচ যারা হাকিম থেকে দেশে ফিরে যাচ্ছে তারা বলছে এই পশ্চিমবঙ্গের কলকাতা নিউ টাউনে বসবাস করতো, তারা বলছে সেক্টর 5 এ বসবাস করতো, মুনিবস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, তাতে আগুন লেগে যাচ্ছে। সরকার স্বীকার করছে না। এটা রাজ্য সরকারের দায়িত্ব যে আমার রাজ্যে কত দলবদ্ধ এত নতুন রেশন কার্ড কারা করালো, এত নতুন আধার কার্ড কারা করালো, রাজ্য সরকার দেখেনি, রাজ্য পুলিশের খবর রাখেনি। তার জন্য আজকে এসআইআর করতে হচ্ছে। যারা অন্য রাজনৈতিক পথ ধরে তাদের নাম এটাই কি লক্ষ্য বিজেপি? নির্বাচন আপনি তো জানেন 2002 সালে এসআইআর হয়েছে এবং তার আগে বহুবার হয়েছে। আপনি, আপনার সরকার সেই সময় ছিল, সেই সময় তখন এত অভিযোগ তো হয়নি, তখন এত অভিযোগ হয়নি। 1 বছর সময়সীমা ছিল, 1 বছর সময়সীমা ছিল, 1 বছর সময়সীমা ছিল, 2 মাসের জন্য নয়। এত বড় প্রক্রিয়াটা তো বন্ধ হয় না, এত বড় প্রক্রিয়াটা 2 মাসের মধ্যে হতে পারে না। সুভাষিস দা প্লিজ, এত বড় শুনতে দিন প্লিজ। সুভাষিস দা আবারও আসুন, প্রিয়ন্তী বলুন।
এবং এসআইআর এর মৃত কাজ ব্যক্তিকে জীবিত দেখিয়ে দিচ্ছে, জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দিচ্ছে। এটা এসআইআর এর নমুনা। 2002 সালে এই আর হয়েছিল, এসআইআর হয়নি। আর এখন যখন এসআইআর এর জন্য যেটা 3 বছর প্রক্রিয়া লাগে সম্পন্ন করতে, সেটা তড়িঘড়ি 2026 এর জন্য 2 মাসের জন্য কেন ওটাকে বিজেপি সরকার শেষ করতে চাইছে? তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে না, বা কোনো রাজনৈতিক দলই এসআইআর এর বিরোধিতা করছে না। এসআইআর এর সেটা বিরোধিতা করছি আমরা। এসআইআর রাজনীতি, এটা ভোটের জেতার জন্য আপনি ভুলে গেছেন এসআইআর বিরোধী দল এগুলো বিজেপির ট্যাকটিক, এগুলো সাধারণ মানুষ বুঝে গেছে। ভোট এলে আপনারা সিডিকে লেলিয়ে দেন, ভোট এলে সিপিআইকে লেলিয়ে দেন। এখন একটা নতুন মন্ত্র হয়েছে, নির্বাচন কমিশনের হাত দিয়ে এসআইআর নিয়ে বাংলার মানুষকে তৃণমূলের বিএলএ সৃষ্টি থাকে করছে। এবং অন্যান্য দলেরও থাকে। আমার মুখ্যমন্ত্রী সুতরাং মমতা যদি বন্দ্যোপাধ্যায় সেই এলাকায় যদি কোনো বুথে কোনো ভুল কোনো গালতি হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করিয়ে দেওয়ার দায়িত্ব একজন সহযোগী হিসেবে বিওলোর থাকে, বিএলএ টু থাকে। বিওলোকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব বিএলএ টু। আপনার বিএলএ টু কি করছিল আবার তারা সঠিক এগুলো দিচ্ছে, কিন্তু তাদের নামের স্পেলিং ভুল আসছে, তাদের জীবিত করে দিচ্ছে, তাদের বাবা মাকে যারা মারা গেছে তাদেরকে এসআইআর এ তুলে দিচ্ছে, অথচ সন্তান যারা জীবিত রিয়াদি, আছে আপনি কি তাদেরকে প্রিয়ঙ্কিতির SIR ব্যাখ্যাটা দিচ্ছে, শুনেছেন? দিচ্ছে। বাহ, বিজেপি কি সুন্দর এসআইআর প্রক্রিয়া। বেশ, প্রিয়ন্তীদিকে আমি আরো একবার রিকোয়েস্ট করবো, আপনি শেষ যে ব্যাখ্যাটা দিয়েছেন আরো একবার দিন। আমি এটাই বলতে চেয়েছিলাম যে প্রতিজন বিওলোর সাথে সেই বুথের একজন করে প্রতিটা দলের প্রতিনিধি থাকে, বিএলএ টু। তৃণমূলের বিএলএ টুও থাকে, বিজেপিরও থাকে। তাহলে বিওলোর যদি কোনো অসুবিধা হচ্ছে কাজ করতে, কোনো ভুল হচ্ছে, কোনো গালতি হচ্ছে, তাহলে বিএলএ টুরা কি করছিল? তারা কেন ধরিয়ে দেয়নি? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যে তালিকা দেখে আজকে এখানে বিচার বিশ্লেষণ ব্যাখ্যা নিয়ে বসেছি না, সেটা খসড়া তালিকা, এখনো নিবিড় তালিকা বেরোয়নি। আপনি ভেরিফিকেশন হতে দিন, হেয়ারিং হতে দিন, তারপরে নিবিড় তালিকা দেখুন, তারপরে আপনি ব্যাখ্যা করুন। আমি বলবো খসড়া তালিকা দেখে উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আজও সিইও দপ্তরে মিটিং হচ্ছে এই বিষয় নিয়ে, এটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। এই খসড়া তালিকা নিয়ে শেষ যে নিবিড় তালিকা বেরোবে তা নিয়েই এটি মিটিং চলছে। প্রিয়ন্তীদি কন্টিনিউ করুন। এবার সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই মুহূর্তে যা ভুল গালতি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে ডেটা এন্ট্রির একটা ব্যাপার ছিল। বিওলোরা অনেকেই বলেছিলেন যে আমরা এই বিষয়ে অভিজ্ঞ নই, সুতরাং ওই যে দিনে 4 ঘন্টা ধরে এন্ট্রি করতে গিয়ে তাদের মিস্টেক হতে পারে, তাদের মিস্টেক হতে পারে, কিন্তু আপনারা সেটাকে নোট করুন। আপনারা সহযোগিতা করবার জন্য সেই ভুল ভ্রান্তিগুলোকে নোট করুন, আপনাদের বিএলএ টুকু দিন এবং বিওলোকে দিয়ে সেই ভুল ভ্রান্তি সঠিক করুন। কিন্তু সেটা না করে বা সেটা করার বিন্দুমাত্র ইচ্ছা আপনাদের না দেখে শুধুমাত্র বিরোধিতা করতে হবে এসআইআর এর, তার জন্য আপনারা এখানে আলোচনায় বসেছেন। আপনারা মানুষকে সহযোগিতা করতে চান না, আপনারা সিএর বিরোধিতা করছেন, আপনারা ওয়াকার বিলের বিরোধিতা করেছেন, আপনারা তিল তালাকের বিরোধিতা করেছেন, আপনারা কেন্দ্র সরকারের সমস্ত বিল, সমস্ত আইন, সমস্ত কিছু বিরোধিতা করেন। আপনারা ভারতবর্ষের অংশীয় আপনারা দ্বিতীয় এই ঘটনা দেখে বাংলাদেশের এটা নির্বাচন কমিশন করেছে বিজেপির হয়ে, বিজেপির দ্বারা নির্বাচন কমিশন, সেই জন্য হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে তৃণমূলের এগেইনস্টে আজকে ব্যাক করছে, বাংলার মানুষকে বদনাম করছে, বাংলার মানুষকে হয়রানি করছে। আজকে একটা মানুষ এসআইআর এর প্রফেশনাল লাইন দেবে, ফিলাপের জন্য লাইন দেবে, মানুষের আর কোনো কাজ নেই। আজকে এই বলছে এই ডকুমেন্ট দিতে হবে, কালকে বলছে ওই ডকুমেন্ট দিতে হবে, কোনো ডকুমেন্টার ভেরিফাই নির্বাচন কমিশন করেনি। আজকে আমার নিজের নাম লেগেছে, আমি এসআইআর এর ফর্মে নিজের নামটা ঠিক রেখেছিলাম, কিন্তু যারা বিএলএরও আছে তারা এআই দ্বারা কখনো ওই অ্যাপ সম্পন্ন হয় না। আজকে আমি এর আগেও যখন এসেছিলাম এখানে আমি দেখিয়েছিলাম যে আমি নামটা সঠিক দিয়েছি, কিন্তু এর নাম আমার নামটাকে ভুল দিয়েছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তি হবে? সাধারণ মানুষ 14 বার করে গিয়ে লাইনে দাঁড়াবে? সাধারণ মানুষের এর উপর কাজকর্ম নেই। প্রিয়ন্তীদি উত্তর নেব। আমি আমার বক্তব্য হচ্ছে ডেটা এন্ট্রির বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি। আমরা কম্পিউটার টাইপ করি, প্রতিটা মানুষ আমরা ফোনের কিপ্যাডে টাইপ করি,
ভুল ভ্রান্তি আধার কার্ডেও নামের ভুল থাকে, সংশোধনের আমাদের অপশন আছে, ভোটার কার্ডে ভুল থাকে, সংশোধনের অপশন থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট করতে গিয়ে হয় অপশন থাকে। সুতরাং এসআইআর এর খসড়া তালিকায় যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, আমি বলবো যদি আপনারা সাধারণ মানুষকে এসআইআর নিয়ে সহযোগিতা করতে চান বা আপনার দল চায়, তাহলে আপনারা সেগুলো নোট আউট করুন, আপনাদের বিএলএ 2 এর মাধ্যমে দিয়ে সেগুলো সর্ট আউট করুন। এবার এসআইআর দিয়ে সবসময় আমি- তৃণমূল আমার- কংগ্রেস সাহায্য করেছে। তৃণমূল আমার দুটো কংগ্রেসের বিষয় আছে। প্রত্যেকটা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করা হয়েছে, বিজেপির তরফ থেকে কোনো ক্যাম্প চোখে পড়েনি। সুতরাং এসআইআর সবসময় তৃণমূল কংগ্রেস সহায়তা আপনি করেছে। তৃণমূল দল করেন, আপনি নেতা তৃণমূল দল করেন, তৃণমূলের কথা ক্যাম্প বিএলএ হয়েছে বিএলএ সেটা হয়ে আপনার বসেছিল জন্য থাকবে, ওখানে। তারা বিজেপি তারা ক্যাম্প হলে সাহায্য আপনার করেছে। জন্য থাকবে, সুতরাং এটা স্বাভাবিক। আপনারা ভুল বার্তা দিচ্ছেন মানুষকে। জানেন, বাংলার মানুষকে আপনার খালি কোথায় বুঝিয়ে যাচ্ছে SIR যে হয়েছে? তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে। আরে মাঠে তৃণমূল আপনার কংগ্রেস এসআইআর এর জন্য দৌলতপুরি সাহায্য প্রকাশ্যে করছে, মঞ্চে দাঁড়িয়ে বিরোধিতা করছে বলেছেন না। যে ইন্টেনশনে পশ্চিমবঙ্গে এই SIR হতে ইন্টেনশন দেব না। বিজেপি এটা ইন্টেনশনালি আপনার বাংলার দৌলতপুর মানুষকে বক্তব্য। অপদস্থ করছে। স্বয়ং অভিষেক 2014 বন্দ্যোপাধ্যায় যখন এআই হয়েছিল এত ভুল বেশ। হয়নি, এত ত্রুটি বেশ। হয়নি, তাহলে এইবার কেন এত বাংলার মানুষকে দেখুন আমি দুজনকে রিকোয়েস্ট করবো প্লিজ, আমি দুজনকে তোমার জন্য রিকোয়েস্ট করছি। আমি শুধুমাত্র অনেকগুলো বিষয়ের দিকে আলোকপাত করার চেষ্টা করছিলাম যে এতক্ষণ পর্যন্ত ঠিক কি বিষয়ে আলোচনা হলো। দেখুন দর্শকরা কি পেল, দর্শকরা শুধু ডিবেট পেল, কিন্তু এর মধ্যে থেকে একটি সারাংশও রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দুজনের কথাই অ্যানালিসিস করি তাহলে একটা বিষয় একেবারে পরিষ্কার, তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর বিরোধিতা তারা করছে না, এসআইআর এর সহযোগিতা করছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এসআইআর এর বিরোধিতা করছে। এর সপক্ষে যুক্তিটি কি রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রথমবার এসআইআর এর বিষয় যখন প্রথম বিহারে ঘোষণা হয় তখনই বলেছিলেন এ রাজ্যের বুকে এসআইআর হবে না। এটা ঠিক, এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু এটাও ঠিক যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিষয়ে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এসআইআর হতে দিতে হবে, তার কারণ যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানেরও প্রয়োজন রয়েছে। আর ঠিক সে কারণের জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে আলাদা করে ক্যাম্প বসছে তৃণমূল কংগ্রেসের, সেই ক্যাম্পে তারা সহযোগিতা করবে। এবার প্রশ্ন হচ্ছে কে ঠিক বলছে আর কে ভুল বলছে। এসবের ডিবেটের মধ্যে আপনারা নিজেরা বুঝে নিন যে কে ঠিক বলছে কে ভুল বলছে, এই বিষয়ে আমরা যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্রাত্য বসুকে নিয়ে। কেন বললাম? তার কারণ ব্রাত্য বসু সরাসরি যে তিনজন আজ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের নিয়ে যে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তা সত্যি নজর কাড়বার মতো। শোনাবো। একটা বিপর্যয়ের মধ্যে, তাহলে এইটা কি পালিয়ে যাওয়া নয়? না, এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য উনি নামতে পারেন, অন্য কোথাও নামতে পারতেন। এতজন কর্মী এসছেন, তা 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। তার কর্মী বলে কি এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জল ফেলা যায় না? আমি ঠিক এই জায়গায় সরাসরি তাপসবাবুর কাছে চলে যাবো। তাপসবাবু, যে বক্তব্য আপনি শুনলেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে এই কথা বলেছে। আমি শোয়ের শুরুতেই বলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন। ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে ব্রাত্য বসুর কাছে হয়তো ইনফরমেশন ছিল না। এরকম অনেক বক্তব্য আমরা শুনতে পাই যেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র বিরোধিতা করবেন বলে নানান কিছু বলে ফেলেন। সাংবাদিক বৈঠকে তাই বলে, সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলে ফেললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম সমবেদনা জানাননি। আপনি কি মনে করেন বিরোধিতা করার জন্যই কি বিরোধিতা হচ্ছে না? দেখুন, এগুলো বিরোধিতা করার জন্য বিরোধিতা, তাছাড়া আর কিছুই না। প্রথম কথা হচ্ছে একটা প্রধানমন্ত্রী যে কোনো ট্যুর যখন হয় বা ট্রিপ যখন হয় তাদের কোনো ফিক্স প্ল্যান থাকে। দিল্লি থেকে তার আগে আইবি সেট আপ, এবং যখন কোনো জায়গায় আসে এসপিজি অলরেডি মাঠ দখল নেয়। এখন উনি যেটা বললেন, উনি একজন রাজ্যের মন্ত্রী, তো উনি এই সমস্ত সিকিউরিটি প্রোটোকল গুলো ভালো করেই জানবেন। আমার যেটুকু অন্তত আইডিয়া আছে যে হেলিকপ্টার যেখানে নামার কথা ছিল সেই জায়গায় যদি কোনো কারণে প্রাকৃতিক একটা বিপর্যয় হয়, যদি না নামতে পারেন অন্য কোন জায়গায় নামবে, মানে সেই জায়গায় নামতে গেলেও তো আগে থেকে এসপিজি কে সেখানে রেডি থাকতে হবে। সেটা কি সম্ভব? আমার তো মনে হয় না। যে প্রধানমন্ত্রী যখন বেরিয়েছে তখন ওখানে নামতে পারেনি বলে হেলিকপ্টার ব্যাক করেছে। এইবার বলতে পারে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। দেখুন, আমিও বিভিন্ন বাইরের স্টেটে যাতায়াত করার সময় এর মানে ফ্লাইটে যাই, আমিও দেখেছি অনেক সময় হয় সেখানে আকাশে গিয়ে মেঘ থাকে, ফ্লাইট কখনো কখনো ঘোরাতে হয়, এগুলো বাধ্য হয়। এই জায়গাগুলো তো কিছু বলার নেই। আর সমবেদনা জানিয়েছে, এখন দেখুন যেহেতু তাদের দলের কর্মী এখন মারা গেছে, এখন তৃণমূল সেটাকে নিয়ে রাজনীতি করবে। আজ যদি তৃণমূলের দলের কেউ এই ধরনের ঘটনা ঘটতো
তখন হচ্ছে বিজেপি করতো। যেমন হচ্ছে কিছুদিন আগে যেটা হলো যুব ভারতীতে মেসির কাণ্ড নিয়ে, সেটা অর্থাৎ অলরেডি এক কথা বিজেপি আপনি একটা বলতে চাইছেন ডিভিডেন্ড মৃত্যু পেয়েছে। নিয়ে রাজনীতি এখন একেবারে নর্মাল। এটা তো খুব কমন জিনিস। দেখুন এসআইআর নিয়েও তো কম হলো না। বলার সুযোগ এসআইআর দেবো নিয়ে রিয়াদি। প্রথম যে মৃত্যুটা হলো সেই মৃত্যুটা হচ্ছে প্রথমেই মানে তদন্তের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওটা ছিল মানে সুইসাইড কেস। আমি জানি না এত তাড়াতাড়ি আমাদের কলকাতার পুলিশ মানে কি বলবো স্কটল্যান্ড ইয়ার্ডের থেকে উপরে মানে মুহূর্তের ভিতরে বলে দিতে পারলো পোস্টমর্টম হওয়ার আগেই, মানে তদন্ত হওয়ার আগেই যে ওটা হচ্ছে সুইসাইড ছিল। ওই যেটা বেলগড়িয়া পানিহাটি ওই দিকে যে কেসটা হলো মানে প্রথম কেসটা, তারপরে তো অনেক বিতর্ক হলো। তাদের বাড়ির লোক বলছে যে তিনি তো লিখতে পারেন না, কেউ বলছে ওনার আঙুল নেই। তাপসবাবু, একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে জানিয়ে রাখি এবং যারা দর্শকরা দেখছেন এই বিষয়ে, আপনি যখন বললেন যে মৃত্যু নিয়ে রাজনীতির কথা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে রাখি। যখন এইখানে সরাসরি বাংলার বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই 3 জন কর্মীর বিষয়ে কথা বলছেন বা সমবেদনা জানাচ্ছেন, তখন ঠিক সেখানে তৃণমূল কংগ্রেস মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। ট্রেনের ধাক্কায় যাদের মৃত্যু হয়েছে, শনিবার সকালেই মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মৃত্যু নিয়ে রাজনীতি কোন পর্যায়ে চলে যায় সেটা হয়তো এটারই নিদর্শন। আমি এখানে সরাসরি চলে যাবো রিয়াদি। আমি হয়তো সেখানে গিয়ে 2 লক্ষ টাকা বা একটা হোমগার্ডের চাকরি। আমি তো মনে করছিলাম যে হয়তো মেসি যেহেতু এখানে প্রোগ্রামটা দেখাতে মানে করতে পারেনি, মেসিকেও হয়তো এরকম 2 লক্ষ টাকা বা তার বাড়ির কোনো লোককে হোমগার্ডের চাকরি দেওয়া যেত না। যে রাজ্যে বারবার চাকরি ক্যান্সেল হয় আর এরকম মুড়ির মতো চাকরি বিলি করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মানে যেখানেই যাই, ওই যেমন বারাসাতে একজন প্যানেলিস্ট কেউ একজন বললেন যে চোখ উপড়ে নেওয়া হয়েছে, ওই সেটা অভিযোগ ছিল। সে অবভিয়াসলি তদন্ত হতে পারে, তার অসহায়তা সাথে সাথে একটা চাকরি ডিক্লেয়ার করে দিলেন। এই যে হাস্যকর জিনিস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনের পর দিন করে যাচ্ছে, যে রাজ্যে ঠিক করে নিজেরা যেটা পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা নিতে পারে না, সেখানে যেখানেই কিছু হয় একটা 2 লক্ষ টাকা একটা চাকরি এই তো করছে। শুধু বাদ গেল দেখলাম যে মেসির পরিবার, হয়তো ওটাও বলে দিতেন যে মেসির পরিবারের কাউকে একটা হোমগার্ডের চাকরি দিয়ে দেওয়া হোক। এটা তো সার্কাসে পরিণত করেছে। আর আমি উত্তরটা নেব রিয়াদির থেকে। রিয়াদি, তুমি বললে অঞ্জন যে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস, যারা মারা গেছে তার বাড়িতে দেখা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নির্দেশ দিয়েছে। এটা কিন্তু মাস্টার স্ট্রোক নয়। আজকে বাংলার প্রতিটা মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় বা তাদের কোনো ক্ষতি হয়, তৃণমূল কংগ্রেসই কিন্তু তাদের পাশে দাঁড়ায়। কোনো বিজেপি শক্তিকে কিন্তু তাদের পাশে দাঁড়াতে দেখা যায় না। আজকে দেখো মেসি যখন মেসির কাণ্ডটা নিয়ে আমি বলছি, মেসি যখন আপনার কোনো লাইনে আমার কোনো রকম কোনো ডিবেট নেই, কোনো বক্তব্য নেই। আমার শুধু একটা প্রশ্ন রয়েছে, হরগোবিন্দ দাসের কথা মনে রয়েছে আপনার? মুর্শিদাবাদের ঘটনা মনে রয়েছে আপনার? তখন কে পাঠিয়েছিল তৃণমূল নেতৃত্বদের, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের কে পাঠিয়েছিল? মুখ্যমন্ত্রী কখন গিয়েছিলেন? প্লিজ উত্তর দিন, প্লিজ উত্তর দিন রিয়াদি, আমি উত্তরটা নিতে চাইছি। বলুন না, আপনি তো বললেন যে কোনো ঘটনা ঘটলে পরেই তৃণমূল নেতৃত্ব পাঠিয়ে দেওয়া হয়, তৃণমূল নেতৃত্বদের পাঠিয়ে দেওয়া হয়। হরগোবিন্দ দাস মনে পড়ে? মুর্শিদাবাদ ইস্যু মনে পড়ে? তখন কে কাকে পাঠিয়েছিল বলতে পারেন? তৃণমূল নেতৃত্ব ম্যাক্সিমাম ঘটনা তৃণমূল নেতৃত্ব 100% দেওয়া যায় না। তৃণমূল নেতৃত্ব ম্যাক্সিমাম জায়গায় তৃণমূল নেতৃত্ব যায় এবং সেখানে তাদের সাথে দেখা করে এবং তাদের পাশে দাঁড়ায়, বাংলার মানুষের পাশে দাঁড়ায়। আজকে রেলে যারা কাটা করলো বিজেপি সমর্থক, তাহলে ম্যাক্সিমামটা কখন খাটে একটু বলুন, তাহলে মাস্টার স্ট্রোক কেন বলবো? ম্যাক্সিমামটা কখন খাটে রিয়াদি? এই ম্যাক্সিমামটা কখন খাটে রিয়াদি? প্রিয়ন্তি কিছু বলতে চাইছেন? প্রিয়ন্তি আনমিউট করুন। প্রিয়ন্তি কিছু বলতে চাইছেন? রেলেকেও কাটা পড়লে রেল মন্ত্রী কেন পদত্যাগ করবে? এ তো হাস্যকর যুক্তি। মেসি কাণ্ডে কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে? কারণ ওটা তো তৃণমূল কংগ্রেস বা সরকার থেকে ওই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়নি। ঠিক ঠিক ক্রীড়ামন্ত্রী যেভাবে মেসি কোলে উঠে পড়ছিল, এরপরে যদি আপনি বলেন যে তাহলে আমি বলবো রিয়াদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার গিয়ে রিকোয়েস্ট করুন। কেন এক এক করে প্লিজ এক এক করে, আমি সবার কাছে যাব। রিয়াদি, আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রিয়ন্তি দি আপনার কাছেও আসবো, ছোট্ট রিকোয়েস্ট, আমি আপনার কাছে আসবো। রিয়াদি, আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে,
আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন এবং বলবেন কেন অরূপ বিশ্বাসের পদত্যাগের চিঠিটা তিনি অ্যাকসেপ্ট করলেন, করা উচিত হয়। আমি আবারও ব্যাক করব, আমি সুভাষিসদার কাছে যাবো, কিন্তু তার আগে প্রিয়ন্তীদির কাছে আসবো। এক এক করে প্লিজ, এক এক করে বলার সুযোগ দেবো, আমি বলার সুযোগ দেবো, ভরসা রাখুন। অরূপ বিশ্বাস যে পদত্যাগপত্র দিয়েছিল সেখানে স্পেলিং মিস্টেক ছিল। আজকে এটা আমি দেখাতে চাই, আজকে সরকার থেকে এটা বের করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী কোথায় কোথায় উদ্বোধন করবেন, রিয়াদিকে ফুল স্ক্রিন, সরকার থেকে এটা বের করা হয়েছে। এখানে রাজ্যের বানান ভুল, এখানে ক্যামেরার রাজ্যের সামনে বানান ভুল, এটা আমি ক্যামেরার সামনে দেখাতে চাই। রাখুন। হ্যাঁ দেখুন বলুন। রাজ্যের বানান ভুল, এখানে রাজ্যের বানান ভুল। আমি জাস্ট এটা বলে দিচ্ছি কোথায় আপনারা পাবেন, দেখুন। আমার ভুল হয়ে গিয়েছে, আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী এবং এখানে প্যানেলিস্টদের কাছে ক্ষমা প্রার্থী। আমার শোয়ের নাম আজ উচিত ছিল না দেওয়া, সুযোগের অপেক্ষায় বিজেপি। আমার উচিত ছিল দেওয়া বানান ভুলের রাজনীতি। কে কখন কার বানান ভুল ধরবে, এটা এখন রাজনীতির মূল আলোচনার বিষয়। বাহ, আমি এখানে সরাসরি চলে যাব সুভাষিসদার কাছে, কিন্তু তার আগে প্রিয়ন্তীদি হাত তুলছিলেন, প্রিয়ন্তীদির কাছে অবশ্যই আমাকে একটু যেতে হবে। প্রিয়ন্তীদি বলুন। আমি একটা প্রশ্ন বলবো, আনমিউট করুন প্লিজ। সুভাষিসদা আসবো। যে বিষয়টা রিয়া দেবী বোঝাতে চাইলেন বা দেখাতে চেষ্টা করলেন, প্রথমত বলি কেন্দ্রীয় সরকারের কোনো নোটিফিকেশন কোনো কিছু বেরোলে সেটা ইংলিশে হয়, বাংলায় হয় না। আমি জানি না এটা এডিটেড কিনা, আমার জানা নেই, প্রথম কথা। আমার দ্বিতীয় কথা, রিয়া দেবী আজকে এই দুর্ঘটনা, রেল দুর্ঘটনা নিয়ে যে বিশ্লেষণ, যে ব্যাখ্যা, যে সমালোচনা করতে চাইলেন, কিন্তু ওনার বিন্দুমাত্র শব্দ খরচ করেননি ওনারা। 21 সালের নির্বাচনের পরে আজকে 25 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির 277 জন কার্যকর্তাকে মারা হয়েছে। ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে একাধিক কার্যকর্তাকে জঙ্গলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই চিত্র মুর্শিদাবাদে ঘটেছে কয়েক মাস আগে। এই সমস্ত বিষয়ে কিন্তু ওনারা শব্দ খরচ করেননি, কিন্তু আজকে বিজেপির কার্যকর্তারা রেলের দুর্ঘটনায় তাদেরই ভুলবশত তারা এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং তারা সেখানে মারা গিয়েছেন। কিন্তু এর নিশ্চয়ই আপনি পার্কিং এ গাড়ি নিয়েছিলেন, ঠিক আছে? একদম অ্যাকচুয়ালি আমি যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, আমি নিজে কোঅর্ডিনেট করেছিলাম। ওনারা সেখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, ট্রেন থেকে নেমে গিয়েছিলেন, নেমে গিয়ে ওনারা হয়তো কোনো কিছু করছিলেন, অন্য দিক থেকে ট্রেন চলে আসে, এটা ওনাদের ভুলের জন্য হয়েছে। তবু বিজেপির কার্যকর্তা, বিজেপির সমর্থক, তারা প্রধানমন্ত্রীকে দেখতে আসছিলেন কিন্তু সেখানে পৌঁছাতে পারেননি। তাদের সাথে এরকম দুর্ঘটনা হয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করেছি, আমার দল দুঃখ প্রকাশ করে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এটা নিয়ে আমাদের কোনো আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা কোনো কিছুতে আমি বিশেষ করে জড়াতে চাই না, কারণ দুঃখ প্রকাশের পরে আর কোনো শব্দ থাকতে পারে না। কিন্তু দুঃখ প্রকাশ আমরা তাদের জন্য করতে ইচ্ছা করছে। 2021 সালের পরে 277 জন কার্যকর্তা আমরা হারিয়েছি, বলিদান দিতে হয়েছে। তাদের পরিবারগুলো, তাদের পরিজন, তাদের সন্তান, তাদের স্ত্রীরা কি পর্যায়ে আছে কেউ জানি না, আমরা কেউ খবর রাখি না। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের নিয়ে একটু শব্দ নষ্ট করেনি। যেই নির্বাচন এসে গেছে, সেই এখন এই মৃত্যুকে, এই দুর্ঘটনাকে তারা কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আমি সুভাষিসদার কাছে যাবো, কিন্তু সুভাষিসদা শুধুমাত্র একটা বিষয় একটু ইনক্লুড করে দেবো। দেখুন, আমি জানি না প্রিয়ন্তীদি যেমনটা ব্যাখ্যা রাখলেন, সেই ব্যাখ্যা অনুসারে সত্যি কতটা ঠিক বা কতটা ভুল ইংরেজিতে লেখা থাকে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করা হয়, তাই এটা ভুল ব্যাখ্যা হতে পারে বা এডিটেড হতে পারে তৃণমূল কংগ্রেসে। কিন্তু নিশ্চয়ই আপনি এটা মানবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকাল বাংলাটা খুব ভালো বলছেন। সুভাষিসদা বলুন। না, চুপে কোথায় ছাপ বলেছিল মনে আছে আপনাদের? মনে আছে চুপে চাপ কোথায় ছাপ বলেছিল? ওটা বলতে পারছি না, ওটা উনি বলেছিলেন। হ্যাঁ, বলছিলেন, সেটা আর কাউ খুঁজে পায়নি কোথাও কেউ গিয়ে। এখন বিষয় হচ্ছে উনি যে বললেন, উনি একটু মিসলিড করলেন। কারণ আমি একটু বলে দিই যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট রাষ্ট্রীয় ভাষাতেও হতে পারে এবং সংশ্লিষ্ট প্রাদেশিক ভাষাতেও হয়। এটা ওনার হয়তো জানা নেই। এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই প্রাদেশিক কোন দৈনিক নিউজ পেপারে প্রাদেশিক ভাষায় ওটা করা যায় এবং করা হয়। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, যদি কেউ এটাকে এডিটেড করে দেখায়, তাহলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অ্যাকশন নিতে পারে। প্রশ্ন হচ্ছে, মেসি নিয়ে দু একটা কথা আমি বলি। মেসি তো 4 জায়গায় গেল, যেহেতু তেলেঙ্গানায় রাহুল গান্ধী আমাদের আইকন এলওপি লিডার অফ অপোজিশন ছিল। আপনারা সেই ছবিটা নিশ্চয়ই দেখেছেন, যে ছবিতে দেখা যাচ্ছে খুদে ভক্তরা মেসির কাছে আসছে আর রাহুল গান্ধী তাদের থেকে জায়গাটা ছেড়ে দিচ্ছে। আসলে ফটো ফেস দেখাতে গেছে, মানুষ 10,000 15,000 টাকা টিকিট কেটে আর ওই পচা গলা মুখগুলো দেখতে
দেখতে যাতে চাই, তাদের এদিকে মেসি হারিয়ে দেবে এটা দেখতে চাইনি বলেছিল, এই জন্যই হয়তো বাকি জায়গায় মেসি ভালো দিয়ে গেল। তেলেঙ্গানা হায়দ্রাবাদে মেসি দেখলো চলে সব ঠিক হলো, কিন্তু প্রশ্নটা হয়ে গেল আমরা বাঙালিরা কলঙ্কে টিকা মাথায় নিয়ে মেসি সারা পশ্চিমবাংলা কলকাতা বলে একটা জায়গা যেখানে বুঝি একটু শুভাশিস দা, অসুবিধে আপনি শতদ্রুত মেসিকে ভুল করেছে এটা মানেন? না না মানেন না? বেশ। ইভেন্ট ম্যানেজার তো সব জায়গায় ছিল। না না, শতরূপ দত্ত তো হায়দ্রাবাদে ইভেন্ট ম্যানেজার ছিল, ও তো বলির বাখরা হলো, ও তো বলি হলো। কত কি বলেছিল না ও সরিয়ে দেবে, এসপিজির কাজ করবে, ঠেলে ঠেলে সরিয়ে দেবে, যে আপনি সরে যান মেসির কাছ থেকে। শুভশ্রী গায়ে হাত দিলে তো বর্তমান বিএনএস আইনে 76, পুরোনো আইনে 354 বিতে উনি অ্যারেস্ট হয়ে যাবে যদি শুভশ্রী ম্যাডাম ধরে হাত ধরে সরিয়ে দেন যে আপনি সরে যান, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এটা আসলে এরা হ্যাংলা, এরা এরা এই জায়গায় আসার এদের যোগ্যতা নেই। এসেছে মেসির কোথায় কোথায় হাত দিয়েছে আপনারা দেখেছেন, মেসি বুঝতেও পেরেছে, এটা নিয়ে মিমও চড়াচড়ি। যাই হোক, মেসি কলকাতা এবং পশ্চিমবাংলা যাকে আমরা ফুটবলের মক্কা বলি, সেখানে এসে মেসি যে ধারণা নিয়ে গেল, এর জন্য দায় স্বীকার মুখ্যমন্ত্রী, এর জন্য দায় স্বীকার পশ্চিমবঙ্গ সরকার সহ। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে, এবার প্রত্যেককে ওয়ান লাইনার, প্লিজ কেউ দীর্ঘায়িত করবেন না বক্তব্য, ওয়ান লাইনার সংক্ষেপে প্রত্যেকের কাছ থেকে রিঅ্যাকশন নেব। আমি 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 প্রথম সুযোগ সরাসরি সুভাষিস দা, আমি আবার পশ্চিমবঙ্গ সরকারের আমি সরাসরি প্রিয়ন্তীদির কাছেই যাবো। প্রিয়ন্তীদি, ওয়ান লাইনার সংক্ষেপে প্লিজ, আনইন্টারাপ্টেড বলুন। আজকে যে দুটো প্রসঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, প্রথম প্রসঙ্গ প্রধানমন্ত্রীর বেঙ্গলে আসা, বাংলায় আসা, এবং প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে ফোনের কলের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে, এই অপশাসনকে সরিয়ে উন্নয়নের বিকাশের সরকার আনতে হবে, এবং পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের যে সমস্ত যোজনা আছে ম্যাক্সিমাম প্রকল্প আটকে দেওয়া হয় না, এবং অনেক প্রকল্পের সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায়, এবং আরো বিকাশের পথে এগোতে হলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। একদম শর্ট লাইনে বলার চেষ্টা করলাম। দ্বিতীয় কথা, বাংলাদেশ প্রসঙ্গটা ছিল, একটু ছুঁয়ে যাই। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আমরা জানি, প্রত্যেকেই জানি যে সাম্প্রদায়িকভাবে শুধুমাত্র হিন্দু বা সাম্প্রদায়িক আলোচনার মধ্যে থেকে উঠে আসার পর তাকে এই শাস্তি ভোগ করতে হয়েছে, তাকে যেভাবে মারা হয়েছে গায়ে আগুন দিয়ে, এই চিত্র শুধু বাংলাদেশে দেখলাম বলে আর শিউরে উঠলাম আর আলোচনার আসর বসিয়ে দিলাম তা নয়। এই চিত্রের সাথে মুর্শিদাবাদের চিত্র কোথায় আলাদা? যারা এই প্যানেলে আছেন একটু ভাববেন যে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পিটিয়ে মারা হয়েছিল, ওয়াকাফ বিল, ওয়াকাফের আইনের বিরোধিতা করতে গিয়ে একদল মানুষ রাস্তায় প্রতিবাদ করতে নেমেছিল, প্রতিবাদ করে ফেরার পথে চন্দন দাসের বাড়িতে ঢুকে তাকে আর ছেলেকে পিটিয়ে মেরেছিল। তাহলে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ঘটে যাওয়া ঘটনা আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যাওয়া ঘটনা, এই দুটো জিনিস তো একই সাম্প্রদায়িক কারণে, একই ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মেরেছে, দুটো আলাদা ইস্যুকে খুঁজে। সুতরাং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, এবং এই ঘটনা আর না ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ভারত সরকারের সাথে সহযোগিতা করে এসআইআর হতে দিতে হবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, এবং অনুপ্রবেশকারীদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এইটুকু শুধু বলবার ছিল, বাকি তো দর্শকরা, বাকি তো বাংলার মানুষ নিশ্চয়ই চিন্তা করবে। বেশ, প্রিয়ন্তীদির সঙ্গে থাকবেন। আমি রিয়াদির কাছে চলে যাবো। রিয়াদি, ওয়ান লাইনার কনক্লুডিং রিমার্ক বলুন। দেখো, বাংলাদেশ সম্পর্কে আমি জাস্ট একটুখানি বলবো যে বাংলাদেশ যেটা জিনিসটা না দিয়ে তারা যদি একটু মিছিলে মিটিং না করে তারা যদি একটু বাড়িতে একটু পড়াশুনো করে, একটু শিক্ষাগত যোগ্যতা যদি একটু বাড়ায়, তাহলে মনে হয় ভালো হতো। মানে আমাদের দেশে কালভার্ট বানানো, মানে ওদের কালভার্ট বানাতে গিয়ে যেটা আমাদের দেশের থেকে তাদের পরামর্শ হয়, তারা নাকি এবার ভারত দখল করবে। যাই হোক, বাংলাদেশ কোনটা বেশি অমানবিক, মানে একটি মানুষকে গাছে বেঁধে পুড়িয়ে দেওয়া? রিয়াদি, এই বক্তব্যের জন্য আপনাকে ক্ল্যাপ করতেই হবে, তার কারণ এই বক্তব্যটাই আমরা ভারতীয় হিসেবে চাই। বাংলাদেশের কানে কানে পৌঁছে যাওয়া উচিত, তারা ভারত দখলের চিন্তা করে, তারা আদৌ ভারত দখলের চিন্তা করার মতো জায়গায় রয়েছে কিনা। রিয়াদি বলুন। একদম। তো দেখো, কোনটা বেশি অমানবিক লাগে? আজকে যেটা দেবুদাসের সাথে হয়েছে, সত্যি চোখে জল আনার মতো দৃশ্য হয়েছে এটা আমাদের। একটা মানুষকে গাছে পিটিয়ে তারা পুড়িয়ে দিচ্ছে, আর কিছু মানুষ সেটাকে ছবি তুলে যাচ্ছে। এটা কোথায় পৌঁছালে অবস্থা হয়? বাংলাদেশকে দেখে ভারতবর্ষের করুণা হচ্ছে, বাংলাদেশকে দেখে ভারতীয় হিসেবে আমার করুণা হচ্ছে, দেখে শুভবর্তী সম্পন্ন হোক। আর নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বিজেপি বহিরাগতদের দল ছিল,
এবং আছে, থাকবেও। বাংলার মানুষকে ভালো না বেশে এরা রাজনীতি করে না, এরা বাংলার মানুষকে সর্বদা অপমান করে রাজনীতি করে, বদনাম করে রাজনীতি করে। যারা ধর্মের নামে রাজনীতি করে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে, এটাই হচ্ছে বিজেপির দল। শুধুমাত্র ভোটের সময় তাদের দেখা যায়। আর এবার শীত পড়েছে তো সেজন্য পরিযায়ী পাখি হিসেবে তারা আবার শীত পুড়িয়ে গেলেই আবার পরিযায়ী পাখি হিসেবে তারা বাংলা থেকে বিতাড়িত হবে। বাংলার মানুষ বিজেপিকে কোনোদিনও মেনে নেয়নি এবং আগামী দিনে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি সরাসরি সুভাষিসদার কাছে চলে যাবো। সুভাষিসদা, ওয়ান লাইনার কনক্লুডিং রিমার্ক আনইন্টারাপ্টেড, বলুন। সুভাষিসদা বলুন। হ্যাঁ নেটওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ বলুন। এটা হলো, হ্যাঁ বিষয়টা হলো এক, যে কোন রাষ্ট্রই হোক, ধর্মের ভিত্তিতে, ধর্মের মেরুকরণের মাধ্যমে রাজনীতি বন্ধ হওয়া উচিত। রাজনীতি মানুষের উচিত। রাজনীতি যদি আমি করি, মানুষ আমার পক্ষে কথা বলবে, তার জন্য মৌলানাজির মতো হিজাব পড়তে প্রয়োজন হবে না, আর রামকে রাস্তায় নামানোরও প্রয়োজন নেই। যদি রাজনীতিতে আমরা মানুষকে সত্যি করে কোনো সহযোগিতা করতে পারি, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য কর্মপদ্ধতি করতে পারি, সর্বোপরি দেশের সার্বভৌমত্বকে বজায় রাখতে পারি, এটা ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা এগোবো, এরকম রাজনীতি হওয়া দরকার। তবে এই এসআইআর প্রসঙ্গে দুটো কথা বললেই, এসআইআর এর বিরোধিতা জাতীয় কংগ্রেস কখনোই করেনি। সব থেকে প্রথমে ভারতবর্ষের কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বলেছিল এই এসআইআর প্রক্রিয়াটা একটু সময় দেওয়া হোক, মানুষকে পরিচালনার জন্য সময়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই এসআইআরটা শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য একটা এসআইআর প্রক্রিয়া করে এখন নির্বাচন কমিশনটা পুরো বিজেপির হয়ে একটা চার্জ করে যাচ্ছে জ্ঞানেশ কুমার। আমার মনে হয় ওনাকে বিজেপি দলে মানে ওখান থেকে চলে দেওয়ার পরই এমপি টেমপি করে দেওয়া, যেরকম ভাবে আমরা অনারেবল জাস্টিসকে দেখলাম বা আগে আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে দেখেছি, এগুলো খুব খারাপ লাগে। একজন আইনের ছাত্র, একজন টিভি হিসাবে আমার সত্যি খারাপ লাগে। আর দ্বিতীয় কথা, তৃণমূল আর বিজেপির এই বায়নারি পলিটিক্স থেকে বেরিয়ে এসে, হাতার রাজনীতি থেকে বেরিয়ে এসে, উভয় দল বেকারদের বেকারত্ব কি করে দেশ আগে চলবে সেইটার কথা ভাবা উচিত। আর ধর্মীয় রাজনীতি বন্ধ হোক, আর ধর্মীয় রাজনীতি করার মোকাবিলা করার জন্য জাতীয় কংগ্রেস পারে। ধন্যবাদ। আমি একেবারে সর্বশেষ আমি চলে যাবো তাপসবাবুর কাছে। তাপসবাবু, ওয়ান লাইনার বলুন আনইন্টারাপ্টেড। দেখুন, আমাদের দেশে যদি কোভিড-19 প্যান্ডেমিকে ভোট হতে পারে, তো এই নর্মাল সিচুয়েশনে এসআইআর করা এমন কোনো অসম্ভব ব্যাপার নয়। বিরোধীরা যারা বলছেন যে সময় বাড়ানোর কথা, সেটা অবশ্যই বাড়ানো যেতে পারে। একটা প্রপার এসআইআর না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ভোট হওয়া উচিত নয়। আর বিশেষ করে এই যে বাংলাদেশের বর্তমান ইন্ডিয়াকে আনস্টেবল করে দিতে পারে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে। তো এই মোমেন্টে সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু মানে একসাথে কাজ করতে হবে, এসআইআর করতে দিতে হবে। আর আমাদের কেন্দ্রীয় সরকারের কিন্তু এই যে বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছে, তাদের সংখ্যা কিন্তু এই স্বাধীনতার পর থেকেই কমতে শুরু করেছে। এবং আগের দিনের যে ঘটনাটা ঘটে গেছে সোশ্যাল মিডিয়ায়, যেটা ছড়িয়ে বেড়াচ্ছে, সেটা থেকে কিন্তু মানে সেটা দেখার মতো নয়। অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ওই করা আছে যাতে সবাই দেখতে না পায়। ইমিডিয়েট কিন্তু ইন্টারভিন করা উচিত, কারণ বাংলাদেশ যেভাবে উঠতে শুরু করেছে এবং সব থেকে বেশি ক্ষতি করবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট। এবং এই জায়গার সিকিউরিটি কিন্তু বাড়ানোটা এখন কিন্তু সেন্ট্রাল এজেন্সির ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু আলাদাভাবে ভাবতে হবে। এবং বিশেষ করে যে ফেন্সিং করার ব্যাপারটা, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে বর্ডার ফেন্সিং এখনো হয়নি, রাজ্য সরকারগুলো জমি নিয়েও সেন্টারের ভিতরে একটা বিবাদ আছে, এবং আমরা প্যানেলে বসলে বিভিন্ন রাজ্য সরকার একরকম বলবে, কেন্দ্র সরকারের প্রতিনিধিরা একরকম বলবে। এই বিবাদগুলো মিটিয়ে কিন্তু দেশের সবার স্বার্থে, সার্বিক স্বার্থে কিন্তু ফেন্সিং করাটা অত্যন্ত দরকার। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবিএসকে নিউজে আসবার জন্য, অঞ্জনের সত্যি যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো তা হলো একেবারে তাপসবাবুর কত রেস্টে নিয়ে বলতে হয়, এই মুহূর্তে যা সিচুয়েশন, সেই অবস্থাকে যদি সত্যি স্থিতিশীল করতে হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয়ের সমন্বয় সত্যি অত্যন্ত দরকারি। দেখুন, বন্দে মাতরমের সূত্র ধরে মোদী উন্নয়ন প্রসঙ্গে প্রবেশ করেছিলেন ঠিকই, আজ 19 শতকে বন্দে মাতরম ছিল দাসত্ব থেকে মুক্তির মন্ত্র বলেছেন ঠিকই, কিন্তু ভেবে দেখুন তো যেভাবে
দিনের পর দিন বাংলাদেশে হিন্দু নিধন চলছে, আমি আবারও রিপিট করছি, হিন্দু নিধন চলছে, সেটা কোন দিকে বার্তা দিচ্ছে? যদি সত্যি এইভাবে চলতে থাকে তাহলে এই কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির মাঝে সাধারণ মানুষকে ফলত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো? হয়তো এখন ভাবছেন পাশের ঘর পুড়ছে, কোনোদিন ভাবতে হবে না তো যে কি করে নিজের ঘর পুড়ে গেল? এই প্রশ্ন নিয়ে আজকে শো শেষ করলাম। প্রতিদিন এই প্রশ্ন উত্তর পর্ব দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন এবিএসকে নিউজের পর্দায়। নমস্কার।